আচ্ছা, সবাই স্ক্রিনে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন এটা সবাই একটু পড়েন। যেটা দেখতে পাচ্ছেন এটা সবাই একটু পড়েন। দ্য সিইও, ঠিক আছে, হ্যাড দ্য মার্কেটিং টিম কন্ডাক্ট, আপনারা একটু পড়েন সবাই। এক্সটেন্সিভ রিসার্চ বিফোর লঞ্চিং দ্য নিউ প্রোডাক্ট, বিফোর লঞ্চিং দ্য নিউ প্রোডাক্ট। এখন বাক্যটা পড়ে আপনি বুঝছেন কিনা জাস্ট এটা একটু কমেন্ট করে আমাকে জানান। দ্য সিইও হ্যাড দ্য মার্কেটিং টিম, এরকম সেন্টেন্স প্যাটার্ন আপনি দেখেছেন কিনা? আপনি সাধারণত জানেন যে অক্সিলারি ভার্বের পরে ভার্ব থাকে, মানে মেইন ভার্বটা থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হ্যাড, এরপর হ্যাড এর পরে একটা নাউন ঢুকছে না, দ্য মার্কেটিং টিম ঢুকছে, তারপরে ভার্বটা আসছে কন্ডাক্ট। এখন আপনারা জানেন, বেসিক ক্লাসে পড়েছেন, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের পরে বি থ্রি হওয়া ফরজ, কিন্তু কন্ডাক্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম। আসলে কেমনটা হইলো? ঠিক আছে, তো এরকম সেন্টেন্স প্যাটার্ন পেয়েছেন কিনা, বা এখানে যে সেন্টেন্সটা আছে এটা আপনি বুঝছেন কিনা, জাস্ট কমেন্টে জানান ইয়েস অথবা নো। আচ্ছা, কয়েকজনে পাইছেন, জোবাইর পাইছেন, পলবন পাইছেন, নট ইয়েট, দীপ পান নাই, মোহাম্মদ আনোয়ার পান নাই। আচ্ছা, তো তার মানে কয়েকজন পাইছেন কয়েকজন পান নাই। ওকে, সমস্যা নেই। তো কত ধরনের সেন্টেন্স হইতে পারে? আমাদের টেন্সের মধ্যে দুই রকম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। টেন্সের মধ্যে কয় রকম আছে? দুই রকম। যদি সাবজেক্ট নিজে কাজটা করে তাহলে অ্যাক্টিভ। বলেন, যদি সাবজেক্ট নিজে কাজটা করে তাহলে অ্যাক্টিভ। যদি বাক্যে কাজ সম্পর্কে বলতে চায়, মানে কোন কাজটা হয়েছে, কাজটাকে গুরুত্ব দেওয়া হয়, তখন সেটা প্যাসিভ। যদি সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায় তাহলে সেটা পজিটিভ। তাহলে তিন রকমের প্যাটার্ন পাইলাম: অ্যাক্টিভ, প্যাসিভ, পজিটিভ। সাবজেক্ট নিজে করলে অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করালে পজিটিভ, আর যেখানে কাজ হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে কাজ। সবাই বুঝছি? ব্যাপারটা বুঝছি? এখন আমরা অ্যাক্টিভের সাথে পরিচিত, প্যাসিভের সাথে পরিচিত, কিন্তু পজিটিভের সাথে পরিচিত এখনো হই নাই, তবে আজকে হয়ে যাব। আপনি 2 নম্বর বাক্যটা পড়েন, এখানে 2 নম্বর বাক্যটা পড়েন। এটা হচ্ছে অ্যাক্টিভ। দ্য সিইও হ্যাড কন্ডাক্টেড, খেয়াল করেছেন? হ্যাভ পরে বি থ্রি, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। ওকে, এক্সটেন্সিভ রিসার্চ বিফোর লঞ্চিং দ্য নিউ প্রোডাক্ট। ওকে, পরে বাক্যটা দেখেন, এটা হচ্ছে প্যাসিভ। কেন? এখানে কে করেছে ডাজন্ট ম্যাটার, বাট কাজটা গুরুত্বপূর্ণ। আমাদের কাজটা কি ছিল? কাজটা ছিল এক্সটেন্সিভ রিসার্চ, এটা ছিল কাজ। এই এক্সটেন্সিভ রিসার্চ হ্যাড বিন কন্ডাক্টেড, এটা হচ্ছে প্যাসিভ। এই রিসার্চটা আসলে করা হয়েছিল, কন্ডাক্ট করা হয়েছিল বিফোর লঞ্চিং দ্য নিউ প্রোডাক্ট। তো এখানে সাবজেক্ট মানে দ্য সিইউ নিজেই করছে। 2 নম্বর বাক্য হচ্ছে অ্যাক্টিভ। সিইও তিনি নিজেই এই কাজটা কন্ডাক্ট করছে। 2 নম্বর বাক্যে, মানে 3 নম্বর বাক্যে কাজটা কে করছে সেটা আমরা উল্লেখ করি নাই, বাট একটা কাজ কন্ডাক্ট করা হয়েছিল সেটা আমরা বলেছি। কিন্তু প্রথম বাক্যটাই হচ্ছে আমাদের মূল আলোচনা, যেখানে সাবজেক্ট নিজে করে নাই, নিজে না করে অন্যকে দিয়ে করাইছে। এটার জন্য পজিটিভটা আমাদের একটু বুঝতে হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি পজিটিভ ভার্বস।
1 এবং 3 লাইন 3 বার লাগছে বুঝতে। সেকেন্ড লাইন একবারে বুঝছেন? আচ্ছা আচ্ছা। একজন বলেছেন 1 নাম্বার এবং 3 নাম্বার বাক্য বুঝতে আপনার 3 বার লাগছে। তার মানে আপনি পজিটিভ ভালো জানেন না, আর প্যাসিভ আপনি এখনো এক্সপার্ট না, আরো প্র্যাকটিস করতে হবে। আর এটা তো টেন্স, এটা মোটামুটি সবাই পারে। এই জন্য 2 নাম্বারটা আপনি একবারেই বুঝে গেছেন। পালবন না আপনার নাম? আচ্ছা, সমস্যা নাই, বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা, পজিটিভের আবিষ্কার কেন হইল? অর্থাৎ আপনি যদি নিজে না করে অন্যকে দিয়ে কিছু করাইতে চান, সব কাজ আপনি চাইলে নিজে করতে পারেন না। ফর এক্সাম্পল ধরেন আপনি চুল কাটাবেন, আপনি চাইলে চুল কাটাবেন ভালো, আপনি চাইলে নিজেও কাটাইতে পারেন বাসায়, কিন্তু আপনি যদি ভালো করে কাটাইতে চান তখন আপনাকে নাপিতের কাছে যাইতে হবে, তাই না? তো আপনি যদি নাপিতের কাছে যান তখন কিন্তু কাজটা আপনি নাপিতকে দিয়ে করাচ্ছেন, আপনি নিজে করতেছেন না। আপনার বাসায় যদি কোনো কাজের ছেলে থাকে, মেয়ে থাকে, তাকে দিয়ে হয়তো আপনি রুম পরিষ্কার করাচ্ছেন, রান্না করাচ্ছেন, হ্যাঁ, ড্রাইভারকে দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি নিজে করতেছেন না, অন্যকে দিয়ে করাচ্ছেন। এই টাইপের কথাগুলো বলতে গেলে, লিখতে গেলে আমাদের পজিটিভ ভার্বসটা লাগবে। 5টা পজিটিভ ভার্ব আছে, আমরা একটা একটা করে আলোচনা করব, ঠিক আছে? এখন আপনি হয়তো বিভিন্ন বই পুস্তকে পড়েছেন, তবে ডিটেলসে পড়েন নাই। আজকে আমরা ডিটেলসে পড়বো, বাস্তবিক ব্যবহার দেখব, এবং আমরা যে টেন্স শিখেছি ওই জায়গাগুলো অ্যাপ্লাই করব। এখানে স্ট্রাকচার লিখেছি, ওই দিকে আপনার দেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য স্ট্রাকচার লিখা হয়েছে। প্রথমে আসেন হ্যাভ। আপনি জানেন যে হ্যাভ অর্থ আছে, এটা হচ্ছে কমন। আমাদের যে ব্যাপারটা হ্যাভ মানে হচ্ছে আছে, ব্যক্তির মালিকানায় কোনো কিছু আছে, নাকি? ব্যক্তির মালিকানায় কোনো কিছু আছে হলে আমরা হ্যাভ বসাই। তো আমি যদি বলি আই হ্যাভ করিম, আমার করিম আছে, ব্যাপারটা আসলে এমনটা না। আপনি যখন দেখবেন হ্যাভ এর পরে একটা নাউন বসছে, সেটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, তারপর ভার্ব আছে, তখন আপনি বুঝবেন যে আসলে মূলত এটা পজিটিভ, হ্যাভটাকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করছে। তো এখন এই ব্যাপারটা আপনাকে প্র্যাকটিস করার মাধ্যমে মুখে নিয়ে আসতে হবে, প্র্যাকটিস করার মাধ্যমে কলমের আগায় নিয়ে আসতে হবে। প্রশ্ন হচ্ছে হ্যাভ আমরা কখন ইউজ করব? হ্যাভ ইউজ করব যদি আমরা, সেটারে বড় করা যাচ্ছে না, যদি আমরা বিনিময়ের মাধ্যমে কাউকে দিয়ে কোনো কাজ করাই তখন আমরা হ্যাভটা ব্যবহার করব। বিনিময় মানে কি? ধরেন টাকা পয়সা দিবেন, এমনি এমনি কেউ আপনার কাজ করে দিবে না, আপনি তাকে টাকা পয়সা দিয়ে কাজ করাবেন। ড্রাইভার আপনার গাড়ি চালাবে, টাকা দিতে হবে। নাপিত আপনার চুল কাটাবে, টাকা দিতে হবে। কাজের ছেলে মেয়ে আপনার ঘর পরিষ্কার করবে, রান্না করবে, টাকা দিতে হবে। তো এই বিনিময়ের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে যখন আপনি কোনো কাজ কাউকে দিয়ে করাবেন তখন হ্যাভটা ব্যবহার করবেন। বাক্যর প্যাটার্নটা দেখেন। আমি বলতে চাচ্ছি আমি রহিমকে দিয়ে কাজ করাই। তো আপনি যে কারো নাম হইতে পারে, ঠিক আছে? আমি কাকে দিয়ে কাজ করাই? রহিমকে দিয়ে করাই, ওকে। তো আমি হচ্ছি এখানে সাবজেক্ট, বাট আমি কোনো কাজ করতেছি না। আই হ্যাভ, আমরা হ্যাভ নিয়ে আসবো। কাকে দিয়ে করাই? রহিম। আই হ্যাভ রহিম। কি করাই? এবার জাস্ট কাজটা বসাই দিবেন। ধরেন ডু দ্য ওয়ার্ক, কাজটা করাই। অথবা আমি রহিমকে দিয়ে গাড়ি চালাই, মানে আমার গাড়ি রহিমে চালায়, তাকে দিয়ে আমি চালাই। আই হ্যাভ রহিম ড্রাইভ মাই কার। ঠিক আছে, আমি রহিমকে দিয়ে আমার গাড়ি চালাই। তো বাক্যের প্যাটার্নটা দেখেন। হ্যাভ এর পরে যাকে দিয়ে করান তাকে বসাবেন, তারপর যেই কাজটা করান সেটা বসাবেন, একদম সিম্পল। স্ট্রাকচার মুখস্থ করার এখানে কিছু নাই। সো আপনি যদি ব্যক্তিকে দিয়ে কাজটা করান, তাহলে যেই কাজটা করান সেটা অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে। তো এটার উপর ডিপেন্ড করে আপনি আরো 10টা সেন্টেন্স মেক করেন। ধরেন আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাই, তাহলে বাক্যটা কেমন হবে? আই হ্যাভ রহিম ক্লিন মাই রুম। ধরেন আমি রহিমকে দিয়ে ভাত রান্না করাই, অথবা আমি রূপাকে দিয়ে ভাত রান্না করাই, তাহলে আই হ্যাভ রূপা কুক রাইস। বুঝতে পারছি? আচ্ছা, এবার এটারে নিয়ে আমরা খেলবো, বিভিন্ন টেন্সে খেলবো। আমি যদি বলতে চাই আমি রহিমকে দিয়ে কাজটা করিয়েছি বা করাইছিলাম অতীত, তখন আমরা জাস্ট হ্যাভ এর জায়গায় হ্যাড বসাবো। আই হ্যাড রহিম ডু দ্য ওয়ার্ক, আমি রহিমকে দিয়ে কাজটা করাইছি। আই হ্যাড রহিম ক্লিন মাই রুম,
আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাইছি। আই হ্যাড, অতীতে হইলে হ্যাড বসাইবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে পজিটিভ ভার্বটা আছে হ্যাভ, এটাই মূলত বিভিন্ন টেন্সে চেঞ্জ হবে, এটাই চেঞ্জ হবে। আর আমাদের এইদিকে যে ভার্বটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু চেঞ্জ হবে না। দীপ বলেছেন কন্টিনিউয়াস হয় কিনা, হ্যাঁ অবশ্যই হয়, আমরা আস্তে 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 আসতেছি। তো এবার যদি আপনি কোশ্চেন করতে চান, তখন আপনি অবশ্যই ডু ভার্ব নিয়ে আসবেন। সো আমি কোশ্চেন করলাম যে তুমি কি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাও, তুমি কি রহিমকে দিয়ে গাড়ি চালাও, তুমি কি রহিমকে দিয়ে কাজটা করাও, জাস্ট আপনি বলছেন তখন ডু দিয়ে করবেন। ডু ইউ হ্যাভ রহিম ডু দ্য ওয়ার্ক। যদি নেগেটিভ অ্যান্সার হয় তাহলে ডোন্ট, আই ডোন্ট হ্যাভ রহিম ডু দ্য ওয়ার্ক। এগুলো আপনারা আগে থেকেই জানেন, এই জন্য আর দিয়ে করবো না। সো অতীতে আপনি করাইছিলেন, আই হ্যাড রহিম। আর যদি বলেন করার নাই, যে আপনি করার নাই, তাহলে আই ডিডন্ট হ্যাভ, এই ডিড থাকার কারণে আবার হ্যাভ হয়ে গেছে। সো এগুলো মোটামুটি আগে আলোচনা হয়েছে। তো ফিউচার যদি করতে চান, যে আপনি বলতে চাচ্ছেন যে আমি তাকে দিয়ে কাজটা করাবো, আই উইল হ্যাভ। এখন এখানে খেয়াল করেন, রহিমের জায়গায় প্রোনাউন হইতে পারে, রহিমের জায়গায় কি হইতে পারে, প্রোনাউন হইতে পারে। সো প্রোনাউন হিসেবে আপনি এই যে হি সি এগুলা বসাইবেন, ঠিক আছে। আচ্ছা, ব্যক্তি হলে তো ব্যক্তি বসাইবেন। এখন প্রোনাউন হইলে এটা যেহেতু অবজেক্টিভ, সো আপনাকে অবজেক্টিভ প্রোনাউন বসাইবেন। ধরেন রহিমের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম, তখন আপনি হিম বসাইবেন। আমি বললাম যে আমি তাকে দিয়ে কাজটা করাবো, আই উইল হ্যাভ হিম। মেয়ে হইলে হার ডু দ্য ওয়ার্ক। অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন বসাইতে হবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসাইতে হবে। এটা হচ্ছে ফিউচার। আচ্ছা, এবার আসেন, একজন জানতে চাইছেন কন্টিনিউয়াস করা যাবে কিনা, হ্যাঁ যাবে, এই দেখে খেয়াল করেন এটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আমাদের যেহেতু পজিটিভ হ্যাভ ভার্ব, আমরা এখানে হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য সময় হিসাবে এম কে নিয়ে আসছি, এটা তো সবাই জানেন। এম আমাদেরকে সময়টা বলে দিচ্ছে, এটা হচ্ছে বর্তমান সময়। আর হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করে হ্যাভিং। তো আমি যদি বলি আম হ্যাভিং রহিম ডু দা ওয়ার্ক, অর্থাৎ আমি রহিমকে দিয়ে কাজটা করাচ্ছি, তাহলে কাজটা কিন্তু আমি করতেছি না, আমি রহিমকে দিয়ে করাচ্ছি। তাহলে প্রকৃতপক্ষে কাজটা রহিম করতেছে। কে করতেছে? রহিম করতেছে। তো আমি যদি বলি আমি রহিমকে দিয়ে কাজটা করাচ্ছিলাম, সেক্ষেত্রে আই ওয়াজ হ্যাভিং, তখন ওয়াজ হয়ে যাবে। আই ওয়াজ হ্যাভিং, আই ওয়াজ হ্যাভিং রহিম ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ হ্যাভিং রহিম ক্লিন মাই রুম। এখন এখানে সাবজেক্ট চেঞ্জ হইতে পারে। এখন যদি হি হইতো, আমরা এখানে হ্যাজ বসাইতাম, হি হ্যাজ রহিম ডু দ্য ওয়ার্ক, সে রহিমকে দিয়ে কাজটা করায়। বুঝতে পারছি? সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, সাবজেক্ট কি সেকেন্ড ওর থার্ড পার্সন দেওয়া যায়? হ্যাঁ সব দেওয়া যাবে, কি বলে। কারণ আই এর জায়গায় আপনি হি বসান না। ধরেন এখানে আই এর জায়গায় যদি আমরা হি বসাই, তখন এই হ্যাভটা হ্যাজ হয়ে যাবে, পার্থক্য জাস্ট এতটুকুই। তখন হি হ্যাজ রহিম ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তো সবাই কি বুঝছেন ব্যাপারটা? দেই হ্যাভ, হ্যাঁ। তাহলে যেই কোনো টেন্সে আপনি করতে পারেন। যেমন ধরেন আমি রহিমকে দিয়ে কাজটা করাই, আপনার বাক্যগুলো লিখবেন। ধরেন আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাই, আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাইছিলাম, আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাবো, আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাচ্ছি, আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাচ্ছিলাম। যেই কোনো টেন্সে আপনি করতে পারবেন। বুঝতে পারছি? তো আমাদের সাধারণত বই পুস্তকে এই ডিটেলসে থাকে না, জাস্ট পজিটিভ ভার্ব সম্পর্কে একটা একটা স্ট্রাকচার দিল, একটা সংজ্ঞা দিল, সংজ্ঞা দিয়ে আপনাকে জাস্ট বলে দিল। আচ্ছা, তাহলে আমাকে সবাই বলেন, আমি কিন্তু জিজ্ঞেস করব। আচ্ছা আমি আহ, এ- কয়েকজনকে জিজ্ঞেস করি একটা জিনিস। আব্দুল হালিম, আব্দুল হালিম শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাভ হ্যাড এটা পারফেক্ট করার জন্য, দীপ প্রেজেন্ট পারফেক্ট করার জন্য, এটা প্রেজেন্ট পারফেক্ট করার জন্য। অর্থাৎ এই হ্যাভ এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর এই হ্যাভটা আসছে সময় চিনানোর জন্য আর পারফেক্ট করার জন্য। মানে আমি রহিমকে দিয়ে কাজটা করাইছি, মানে করানো শেষ। আই হ্যাভ হ্যাড রহিম ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট।
আচ্ছা, আপনার ক্লাসে কথা বলেন না কেন? আমি কয়েকজনকে মিউট খুলতে বলে খুলে না। আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন শুনতে পাচ্ছেন? স্যার আমি মাত্র জয়েন করলাম। স্যার আমি মাত্র জয়েন করছি, এখনো বুঝিনি ঠিক মতো। মাত্র জয়েন করছেন? জি স্যার। আচ্ছা। এরপরে ধরেন আফজাল হোসেন নিপা, আনিকা। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আমরা তো হ্যাভ দিয়ে পজিটিভ ভার্ব তৈরি করছি, এটা সেন্সটা কি? কখন আমরা হ্যাভ দিয়ে পজিটিভ ভার্ব বলবো কিংবা লিখবো? যখন আমরা অন্যকে দিয়ে কোনো কাজটি করাই বা করাবো, এরকম সেন্স বুঝাতে আমরা পজিটিভ ভার্ব ইউজ করবো, হ্যাঁ অথবা মেক। এখন হ্যাভও ব্যবহার করা যায়, মেকও ব্যবহার করা যায়, আবার হচ্ছে গেটও ব্যবহার করা যায়, কিন্তু আমরা হ্যাভটা কখন ইউজ করবো? আমরা কি মন চাইলে ইউজ করতে পারবো? অ্যাপটা নর্মালি ইন জেনারেল ব্যবহার হয়, আর মেকটা কনফিউশন আমি এটা আসলে একটু। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু থাকেন। আমরা এটা কিন্তু আমি প্রথমেই বলছিলাম, ঠিক আছে? ক্লাসে আরো মনোযোগ দিতে হবে। আমরা প্রথমেই বলছিলাম, দেখি কমেন্ট করেন তো, দেখি আমি দেখতে চাই কে বলতে পারে। হ্যাঁ, দীপ হাসান। আচ্ছা, দীপ হাসানকে আমি মিউট খুলে দিচ্ছি। হ্যাঁ, দীপ হাসান ইতিমধ্যে একজন আসসালামু কমেন্টও করে আলাইকুম। ফেলছে। হ্যাঁ, ওরকম স্যার, একজন কমেন্টও করে ফেলছে। বলেন কখন আমরা হ্যাপটা ইউজ করব? স্যার, টাকার বিনিময়ে যখন আর কি কোনো কাজ কাউকে দিয়ে করাবো, তখন আর কি অ্যাপটা ইউজ করা হুম, হবে। নাইস। হ্যাঁ, এটাই হচ্ছে মূল পয়েন্ট, ঠিক আছে? অনেকগুলো ইউজ করা যায়, আপনি হ্যাভ, মেক, গেট, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। এটা তো সবাই জানে, যে কোনো একটা দিয়ে ইউজ করলেই হচ্ছে, বাট সেন্সটা কি? আমি চাইলে কি একটা বসাই দিলে হবে না? বুঝতে পারছি। ধরেন আপনি নাপিতকে দিয়ে চুল কাটাবেন, তো তখন কি আপনি মেক ব্যবহার করতে পারবেন? মেক ব্যবহার করলে তখন সেন্সটা হবে না, কারণ নাপিতকে আপনাকে বিনা পয়সায় চুল কাটিয়ে দিবে না। বুঝতে পারছি। তখন আপনাকে হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হচ্ছে বিনিময়, যে কোনো বিনিময়, টাকা পয়সা হতে পারে, যে কোনো বিনিময়ের মাধ্যমে যদি আপনি কাজ করান, সেটাই হচ্ছে হ্যাভ। ক্লিয়ার? এটা যদি আপনি বুঝে যান, তাহলে এবার আসেন প্রথম বাক্যটা, যেটা প্রথমে বুঝেন নাই। এখন আপনি বুঝতে পারবেন কেন তারা এখানে মেক দেয় নাই, কেন দেয় নাই। এখানে তো মেক দিতে পারতো, গেট দিতে পারতো, দিতে পারতো, তাই না? কেন দেয় নাই? কারণ দেখেন, যে সিইও, এটা যেহেতু অতীত। আচ্ছা, হ্যাভ এর ফার্স্ট ফর্ম দ্য মার্কেটিং টিম। তাহলে মার্কেটিং টিমের ধারা কিন্তু সিইও কি করেছে? কন্ডাক্ট করেছে, এটাকে পরিচালনা করেছে, বা অতীতে করাইছিল। তাহলে সিইও সে নিজে করে নাই, কাকে দিয়ে করাইছে? দ্য মার্কেটিং টিম, তাদেরকে দিয়ে কন্ডাক্ট করাইছে। এখন একটা টিমের দ্বারা কন্ট্যাক্ট করবেন, সে তো ফ্রিতে করে দিবে না, টাকার বিনিময় করছে, তো এটা বুঝাই যাচ্ছে, আমরা সেন্টেন্স পরেই বুঝতেছি। এবং কি কন্ডাক্ট করছে সেটাই কন্ডাক্টের পরে আছে, সেটা হচ্ছে এক্সটেন্সিভ রিসার্চ। এই কাজটা করাইছে। কখন করাইছে? বিফোর লঞ্চিং দ্য নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্টটা লঞ্চ করার পূর্বেই তাদেরকে দিয়ে এটা পরিচালনা করাইছে, মানে একটা রিসার্চ করাইছে তাদেরকে দিয়ে। এবার কমেন্ট করেন সবাই, যারা প্রথমে এই বাক্যটা কিছুই বুঝেন নাই, মাথার উপর দিয়ে যাদের গেছিল, এখন আপনি বুঝছেন কিনা? এখন এই বাক্যটা আপনি বুঝছেন কিনা একটু জাস্ট সবাই, যারা যারা বুঝছেন। মানে এরকম বাক্য যদি এবার আপনি প্যাসেজে পান, বুঝবেন কিনা? ওকে, থ্যাংক ইউ। না, রহিমের পরে ডাজ হবে না, বেস ফর্ম হবে, এই যেটা বলে দিছি বারবার, বেস ফর্ম হবে। বুঝতে পারছি। পারবেন, ওকে, মাশাল্লাহ। এর স্ট্রাকচারে বলা আছে, তো আপনি প্র্যাকটিস করে করে শিখবেন। বেস ফর্ম অফ ভার্ব স্ট্রাকচার আসলে বাসায় একটু দেখবেন, দরকার নাই। আমি যেভাবে প্র্যাকটিস করাইছি, যেভাবে শিখাইছি, এভাবে এটা আপনি পড়বেন, এটার মতো করে লিখবেন।
যত চেঞ্জ করবেন হ্যাভকে করবেন, পরবর্তী বারকে কোনো চেঞ্জ করবেন না, এটা বেস ফর্ম। আচ্ছা, এটা তো গেল ব্যক্তির ক্ষেত্রে। তো হ্যাভের ক্ষেত্রে আরেকটা জটিলতা আছে, মানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে। অর্থাৎ যদি এমন হয় যে আপনি একটা কাজ করাইছেন, আপনি রুম পরিষ্কার করাইছেন, রান্না করাইছেন, তো কাকে দিয়ে করাইছেন তাকে উল্লেখ করতে চাচ্ছেন না, অর্থাৎ আপনি রহিমকে দিয়ে করাইছেন, কিন্তু রহিমের নামটা আপনি উল্লেখ করতে চাচ্ছেন না, তখন আপনি কিভাবে লিখবেন, বলবেন? তো সেটার টেকনিক একদম সিম্পল, দেখেন। আই হ্যাভ, আপনি কোন কাজটা করাইছেন সে কাজটা বলেন, ঠিক আছে? ধরেন আই হ্যাভ হিজ ওয়ার্ক ডান। এটার মানে কি? আমি কি কাজটা করছি? করি নাই। আমি তার কাজটা শেষ করাইছি, হ্যাঁ, বা শেষ করাই। এবার আপনি যদি এটা কনফিউশন থাকেন, আমরা এখানে মাই বসাই বোঝানোর জন্য। আই হ্যাভ মাই ওয়ার্ক ডান, অর্থাৎ আমি আমার কাজ করাই। কাকে দিয়ে করাই সেটা উল্লেখ করি নাই। যেহেতু আপনি ব্যক্তি উল্লেখ করেন নাই, এই জন্য এখানে ভার্বটা আমরা বি3 বসাইছি। আগে ছিল ডু, এখন হয়ে গেল ডান, ঠিক আছে? মানে ভার্বের বি3 হবে। যেমন ধরেন আমি আমার চুল কাটাই, আই হ্যাভ মাই হেয়ার কাট। আই হ্যাভ কোন কাজটা করাই? মাই হেয়ার কি করাই? কাট। কাট কাট কাট, যেহেতু তিনটা সেম এই জন্য এটা আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। এবার আমি যদি বলি আমি আমার চুল কাটাইছিলাম, তখন হ্যাভ এর জায়গায় হ্যাড হবে। আমি যদি বলি আমি আমার চুল কাটাবো, তাহলে আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ, একটা উইল হবে। আমি যদি বলি কাটাবো না, উইলের সাথে নট হবে। কাটাচ্ছি হলে আম হ্যাভিং হবে। সো এগুলো আপনি প্রথমেই শিখে গেছেন। তাহলে এখানে জাস্ট পার্থক্য হচ্ছে এখানে ডান বসতেছে, মানে বি3টা বসতেছে, আর এখানে আপনি যেই কাজটা করাইছেন বা করাবেন সেই কাজটা বসাই দিবেন। বুঝতে পারছি? তো এখানে বলা আছে হ্যাভ হচ্ছে এনি টেন্স, মানে যে কোনো টেন্সে রূপান্তর করতে পারবেন। অবজেক্ট যদি এখানে বস্তু হয়, তাহলে ভার্বের কি হবে? ফার্স্ট পার্টিসিপল হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। অবজেক্ট যদি বস্তু হয়, ভার্বের ভি3 হবে। তো আপনি এই সেন্টেন্সটা ফলো করেন, ফলো করে আপনি আরো 10-12টা সেন্টেন্স খাতায় লিখে ফেলেন। তখন আপনি বললেন যে আই হ্যাভ মাই রুম ক্লিনড, আমি কি করছি? আমার রুম পরিষ্কার করাইছি, করাবো, ইচ্ছা মতো লিখেন। তো এটা হচ্ছে মূল, এটা বুঝে গেলে বাকিগুলো সহজ। বাকিগুলো শুধু সেন্সটা বুঝলেই হবে। আপনি যদি হ্যাভটা বুঝে যান, পরে মেকও বুঝবেন, গেটও বুঝবেন, সবগুলো একই নিয়ম। তো সবে বুঝছি কিনা আমাকে একটু কমেন্ট করেন। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে কাকে দিয়ে করাইছেন বা করাচ্ছেন সেটা যদি উল্লেখ করেন তাহলে ভার্বের বেস ফর্ম হবে, আর কাকে দিয়ে করাচ্ছেন সেটা যদি উল্লেখ না করেন তাহলে ভার্বের বি3 হবে। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে গেট। আপনি যদি হ্যাভ বুঝেন, গেটটাও কিন্তু সেম, জাস্ট একটু পার্থক্য আছে, সেম, পুরোটাই সেম, জাস্ট এক জায়গায় একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে দেখেন, হ্যাভের ক্ষেত্রে ছিল আমি রহিমকে দিয়ে কাজ করাই, আই হ্যাভ রহিম ডু দ্য ওয়ার্ক। আমি রহিমকে দিয়ে কাজ করাই, আই গেট রহিম টু ডু দ্য ওয়ার্ক। জাস্ট এখানে ইনফিনিটিভ বসছে, অর্থাৎ ডু এর আগে জাস্ট এটা টু বসছে। আমি যদি বলি আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাই, তাহলে আই গেট রহিম টু ক্লিন মাই রুম। আই গেট রহিম টু ড্রাইভ মাই কার। আই গেট রহিম টু কুক রাইস। জাস্ট আপনি টু বসাবেন এখানে, এতটুকুই পার্থক্য, আর বাকি সব কিছু সেম। বস্তুর ক্ষেত্রেও সেম, দেখেন। আগে ছিল আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, এখন হবে আই গেট দ্য ওয়ার্ক ডান। বুঝতে পারছি? মিনিং সেম, সেন্স বেশ কম আছে, সেন্সটা ধরাচ্ছি। এবার কেউ যদি বলতেছেন আচ্ছা আমি আগের মতো কন্টিনিউয়াস করতে চাচ্ছি, আমি যদি বলি আমি রহিমকে দিয়ে কাজটা করাচ্ছি, তাহলে আই এম বসাবেন সময় বোঝানোর জন্য, কন্টিনিউয়াস করার জন্য।
এরপর গেটের সাথে আইএনজি যুক্ত করে দিবেন। আম গেটিং, আম গেটিং রহিম টু ডু দ্য ওয়ার্ক, ব্যাস। এভাবে আপনি এটাকেও সবগুলো টেন্সে রূপান্তর করতে পারবেন। আমি রহিমকে দিয়ে কাজটা করাবো, তাহলে আই উইল গেট, আউল গেট রহিম টু ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? যে কোনো টেন্সে আপনি এখানে করতে পারেন। ফার্স্ট টেন্সে করতে চাইলে গট, গেট, গট। আই গট রহিম টু ডু দ্য ওয়ার্ক, আমি রহিমকে দিয়ে কাজটা করাইছি। মিনিংটা সেম। এবার গেটটা আসলে, গেটের মধ্যে কোনো বিনিময় থাকবে না, গেটটা হচ্ছে সমঝোতা। মানে বুঝাই শুনাই আপনি কাউকে একটা কাজ করাইলেন। আপনার ছোট ভাইকে একটা কাজ করতে বললেন, বুঝাই শুনাই, একটা সমঝোতা। মানে ধরেন আমি আপনাকে করে দিলাম, আপনিও আমাকে একটা কাজ করে দিলেন, ঠিক আছে? এখানে কোনো বিনিময় নেই, সমঝোতার মাধ্যমে কোনো কাজ যেগুলা করবেন সেগুলা। এখন ধরেন আহ কাউকে দিয়ে একটা কাজ করাচ্ছেন, সব কাজ তো আপনি বিনিময়ের মাধ্যমে করান না, কিছু কিছু কাজ মানুষ এমনিই করে দেয়। সেক্ষেত্রে আপনি গেট বসাবেন। এটাই হচ্ছে গেট, নর্মাল, কোনো বিনিময় নাই, কোনো কিছু নাই এখানে, জাস্ট সমঝোতা, বুঝাই শুনাই একটা কাজ করাইলেন। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তো আপনাদের হোমওয়ার্ক থাকবে যেটা, সেটা হচ্ছে গেট দিয়ে আপনি বিভিন্ন টেন্সে আপনি বাক্য লিখবেন, লিখে গ্রুপে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে? ধরেন প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এভাবে সবগুলো টেন্সে বাক্য লিখবেন। আই গেট মাই ওয়ার্ক ডান, হ্যাঁ হবে, না হওয়ার কিছু নেই। আর থার্ড পারসন হলে এখানে গেটের সাথে এস হবে, গেটস, হি গেটস, শি গেটস, প্রেজেন্ট টেন্সে। আর ফার্স্ট টেন্সে তো গট, সেখানে আর কোনো চেঞ্জ নাই। তো তাহলে যারা হ্যাভ বুঝছে তাদের জন্য গেট একদম ইজি, শুধু সেন্সটা ডিফারেন্ট। এখানে সেন্সটা হচ্ছে সমঝোতা। এটা হচ্ছে মেক, মেক তো আরো সহজ, কারণ মেইকে আহ বস্তুর কোনো ঝামেলা নাই, এখানে অলওয়েজ বস্তু হবে, মানে অলওয়েজ ব্যক্তি হবে। ধরেন আগে বলেছেন আপনি আই হ্যাভ রহিম ডু দ্য ওয়ার্ক, এখন বলবেন যে আই মেক, আই মেক রহিম। আই মেক রহিম ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমি রহিমকে দিয়ে কাজ করাই, আমি রহিমকে দিয়ে কাজ করাই, আমি রহিমকে দিয়ে রুম পরিষ্কার করাই। ওকে? ইনফিনিটিভ ছাড়া গেট ইউজ করা যাবে না। কোনটা? ব্যক্তির ক্ষেত্রে টু দিতে হবে, এটা তো আমি উল্লেখ করে দিলাম, মেনশন করে দিলাম। তো এই ব্যাপারটা আপনি প্র্যাকটিস করে করে শিখবেন, অটো অটো হয়ে যাবে এগুলা, অটো। এগুলো মুখস্থ করার কিছু নাই, আর মুখস্থ করে এগুলো আপনি মনে রাখতে পারবেন না। স্ট্রাকচার লিখে আছে, কিন্তু আমি বলতেছি না এটা, কারণ স্ট্রাকচার আপনি এগুলো এগুলো মুখস্থ করা হচ্ছে বোকামি। আপনি সরাসরি বাক্যটা মুখস্থ করেন, বাক্যটা বারবার পড়েন, লিখেন, এটা অনুযায়ী আপনি বাক্য লিখেন, বলেন, হয়ে যাবে। ওকে, তাহলে কি বললাম বলেন? আই মেক রহিম ডু দ্য ওয়ার্ক, আই মেক রহিম ক্লিন মাই রুম, আই মেক রহিম কি হচ্ছে, ড্রাইভ মাই কার। আচ্ছা, হি অলওয়েজ মেক্স মি ডু হিজ ওয়ার্ক, আই মেড হিম ওয়াশ মাই কার। মেকের ফার্স্ট ফর্ম মেড। তাহলে এটা কিন্তু ওই হ্যাবের মতো সেম। আমরা যদি এখানে মেকের জায়গায় হ্যাভ বসাইতাম, দেখেন তো স্ট্রাকচারে কোনো পরিবর্তন আছে কিনা? কোনো পরিবর্তন নাই, সেম, শুধুমাত্র সেন্সটা ডিফারেন্ট। মেকটা আপনি কখন ব্যবহার করবেন? মেকটা আপনি কখন ব্যবহার করবেন বলেন তো দেখি, কে জানেন? ফোর্স, ডিপ, বুঝে গেছেন, নাইস। আজকে ক্লাসের কিং ডিপ হাসান। তাহলে আপনি যদি কাউকে ফোর্স করে, জোর করে,
জোর করে একটা কাজ করান, অর্থাৎ আমি বললাম যে হি অলওয়েজ মেক্স মি ডু হিজ ওয়ার্ক, সে সব সময় আমাকে দিয়ে তার কাজ করায়, মানে এটা দ্বারা আমি বুঝাতে চাচ্ছি যে আমাকে জোর করে করাচ্ছে, আমি নিজ থেকে করতেছি না। সে সব সময় আমাকে দিয়ে তার কাজ করায়, সে সব সময় আমাকে আমাকে দিয়ে রুম পরিষ্কার করায়, সে সব সময় আমাকে দিয়ে, ঠিক আছে, হোমওয়ার্ক করায়। তো এভাবে আপনি বলতে চাচ্ছেন আপনাকে দিয়ে করায় বা আপনি কাউকে জোর করে কোনো কিছু করান, তখনই হচ্ছে মেক। একদম সিম্পল। বাংলা মিনিংটা আমি এতক্ষণ বকবকাইতেছি না মুখে মুখে, রাফি খান, ঠিক আছে, মুখে মুখে কেন বলতেছি, এরপর বাসায় এটা আপনি নোট করবেন। The doctor made the patient take the medicine. অর্থাৎ এখানে জোর, আমি জোর বলতে এমনটা না যে আপনাকে একদম জোর করে একদম টাইট করে ফেলছে, হ্যাঁ, মানে একটা কথার মধ্যে একটা ফোর্স থাকে। অর্থাৎ আমি আপনাকে এখন হোমওয়ার্ক করার জন্য যদি একটু জোর দিয়ে কথাটা বলি, যে আগামীকাল সবাই হোমওয়ার্ক করে আনবেন, একটু জোর দিয়ে কথাটা বলি, তখনই সেটা মেক। আব্দুল্লাহ আল মামুন, বুঝতে পারছেন? এখন আমি জোর বলছি তার মানে এই না যে আপনারা একদম হচ্ছে টানে হিসড়ে মেরে ধরে কাজ করাবে, ব্যাপারটা এমনটা না। মানে আপনার কথার মধ্যে একটু জোর থাকবে, মানে এখানে কোনো বিনিময় দিচ্ছেন না আপনি, জোর দিয়ে একটা কাজ করাচ্ছে আপনাকে দিয়ে। আর যদি আপনাকে বুঝাই শোনায় একটা কাজ করায় সেটা গেট, আর যদি বিনিময় দিয়ে কোনো কাজ করান কাউকে দিয়ে বা আপনাকে দিয়ে করা সেটা হ্যাভ। বুঝতে পারছি? এখানে মজার ব্যাপার হচ্ছে অবজেক্টটা অলওয়েজ পার্সন হবে, অলওয়েজ। এখানে আর থিং হবে না, বস্তু হবে না, অলওয়েজ পার্সন। কারণ এখানে যদি আপনি পার্সন উল্লেখ না করেন, তাহলে আপনি জোরটা কাকে দিলেন, কাকে একটু জোর দিয়ে কথাটা বললেন, সেটা তো উল্লেখ হইলো না। আপনি কি বলবেন আমি জোর দিয়ে কাজটা করাইছি, কাকে দিয়ে করাইছেন তাকে তো উল্লেখ করতে হবে, আদারওয়াইজ জোরটা তো আসতেছে না। বুঝতে পারছি? তো এই জন্য যদি আপনি পজিটিভ বার মেক ব্যবহার করেন, অবশ্যই পার্সনটা উল্লেখ করতে হবে। আব্দুল আল মামুন যে বাক্যটা লিখেছেন দেখেন, সেখানেও কিন্তু আপনি পার্সনটা উল্লেখ করতে হয়েছে, দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। অর্থাৎ ডাক্তার কি করলো, যে মেডিসিন নেওয়ার জন্য একটু আপনাকে পরামর্শ দিলে, একটু জোর দিয়ে বললো কথাটা। কারণ মেডিসিন না খাইলে তো আপনি ভালো হবেন না, তাই না? এখানে সমঝোতা তো কিছু নাই, ব্যাপারটা এমনটা না। তো আস্তে আস্তে বুঝে যাবেন এগুলা। এবার আসেন লেট, এই তিনটেই মূল পজিটিভ, বাকি যাচ্ছি আমরা লেট। লেটটা আসলে কি? লেটের ক্ষেত্রেও অবজেক্টটা অলওয়েজ পার্সন থাকবে, এখানে থিং থাকবে না, পার্সন থাকবে। তো লেট হচ্ছে অনুমতি নেওয়া। আমি লেট নিয়ে আরেকটু আলোচনা করি, যদি আপনাদের লেট নিয়ে আলোচনা হয় নাই তো চলেন আমরা লেট নিয়ে একটু আলোচনা করি। ন্যারেশনে হয়েছিল রাইট, গত ক্লাসে ন্যারেশনে একটু হয়েছিল, আজকে আরেকটু আলোচনা করি লেট নিয়ে। লেট প্রথমত অনুমতি নেওয়ার জন্য লেটটা ব্যবহার হয়। যেমন আমি যদি বলি আমাকে কাজটা করতে দাও, প্লিজ আমাকে কাজটা করতে দাও, এই যে আপনি অনুমতি নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি লেট দিয়ে বাক্যটা শুরু করবেন। লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। আপনি অনুমতি নিচ্ছেন, পারমিশন নিচ্ছেন, লেট মি ডু দা ওয়ার্ক, আপনি নিজে নিচ্ছেন। আর আপনি যদি কাউকে করার জন্য আদেশ করেন, সেটা তো জাস্ট আপনি বলেন যে ডু দা ওয়ার্ক, কাজটা করো, ডু দা ওয়ার্ক, এটা বললেই হয়ে যাচ্ছে। বাট আপনি নিজে অনুমতি নিচ্ছেন, তখন কিন্তু আপনার লেটটা লাগবে, লেট মি ডু দা ওয়ার্ক। এখন নিজের ক্ষেত্রে হইতে পারে, আপনি যদি অন্য কারোর জন্য পারমিশন নেন, তাও আপনি লেটের পরে অবজেক্টটা উল্লেখ করবেন। আপনি বলছেন যে তাকে কাজটা করতে দাও, লেট হিম। মেয়ে হলে হার, লেট হার ডু দা ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও।
তাহলে এখানে যে লেটটা ব্যবহার হচ্ছে এটা অনুমতি নেওয়ার জন্য ব্যবহার হচ্ছে, পারমিশন নেওয়ার জন্য ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি যারা অ্যাডভান্স লেভেল আছেন তাদের জন্য প্যাসিভটা একটু ধরাই দিচ্ছি। প্যাসিভ, এই যে আহ, আপনি বললেন যে কাজটা করতে দাও, বাট আপনি বলতে চাচ্ছেন যে কাজটা করা হোক, কাজটা করা হোক। মানে আপনি এখানে শুধু কাজটাকে গুরুত্ব দিচ্ছেন, যে কাজটা কে করতেছে বা কার পারমিশন দরকার সেটা আপনি উল্লেখ করতে চাচ্ছেন না। ধরেন এই বাক্যটা আপনি মিটা উল্লেখ করতে চাচ্ছেন না, জাস্ট আপনি বলেন যে কাজটা করা হোক। তো সেই ক্ষেত্রে বাক্যটা হবে এরকম, লেট, তারপরে কাজটা বসাই দিবেন, লেট দ্য ওয়ার্ক, প্যাসিভ করার জন্য, হ্যাঁ। তখন কি লাগবে? বি লাগবে, বি, তারপরে বি3 লাগবে, ডান। ডু এর বি3 ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটা করা হোক। দেখি এবার সবাই লিখেন তো, আপনি বলতে চাচ্ছেন রান্না করা হোক, তাহলে বাক্যটা সবাই লিখেন, রুম পরিষ্কার করা হোক, রান্না করা হোক। এই বাক্যটা আপনি কিভাবে লিখবেন? লিখেন সবাই, কমেন্টে লিখেন, রান্না করা হোক। একটা হচ্ছে আমাকে রান্না করতে দাও, সেটা আমি লিখতেছি, আপনার রান্না করা হোক সেটা লেখেন, লেট মি কুক রাইস, অথবা লেট মি কুক, রান্না করতে দাও। এই একজন বলছে লেট কুক বি ডান। দীপ, কি করলেন বলেন? লেট দ্য রুম বি ক্লিনড, হ্যাঁ হইছে, লেট দ্য রুম বি ক্লিন। আচ্ছা, হ্যাঁ এটা প্যাসিভ, প্যাসিভ। আচ্ছা, এখন লেট মি কুক রাইস, ভালো, রাইস উল্লেখ করছেন। যদি আমি রাইস উল্লেখ না করি তখন আপনি এটা প্যাসিভ কেমনে করবেন? কি এভাবে বলবেন ওই যে দীপ হাসান যেটা করে ফেলছে ভুলে, লেট কুক, আর কুকটা তো এখানে ভার্ব, তাই না? অথবা লেট বি কুকড, কি বলা যাবে? বলা যাচ্ছে না, একটা সাবজেক্ট তো লাগবে, মানে অবজেক্ট তো লাগবে। এখন যদি সাবজেক্ট না থাকে, লেট মি কুক ডান হবে না? রাকিব কি বলে, লেট মি কুক ডান, লেট মি কুক, এটা ঠিক আছে। আপনি যখন মি উল্লেখ করছেন তখন তো আর প্যাসিভ হচ্ছে না, তাই না? লেট রাইস বি কুকড, হ্যাঁ এটা তো যদি রাইস উল্লেখ থাকে তখন, ধরে আমি বললাম যে লেট রাইস বি কুকড, যে ভাত রান্না করা হোক, বাক্য ঠিক আছে, ভাত রান্না করা হোক, লেট রাইস বি কুকড। বাট বলতে চাচ্ছি শুধুমাত্র, আমি বলতে চাচ্ছি রান্না করা হোক। হ্যাঁ, সবার আগে পেয়ে গেছি একজনকে, সেটা হচ্ছে জোবায়ের, কিং অফ দ্য ক্লাস। ঠিক আছে, তখন জাস্ট একটা ইট নিয়ে আসবেন, হয়ে যাচ্ছে, লেট ইট বি কুক। এটার ইটের কোনো মিনিং নাই, ইট ইন্ট্রোডিউস করা হচ্ছে সাবজেক্টকে, লেট ইট বি কুকড অর্থাৎ রান্না করা হোক, লেট ইট বি কুকড। ধরাইতে পারছি? অর্থাৎ আমি যদি বলি যে কাজ করা হোক, লেট ইট বি ওয়ার্কড, অথবা লেট ইট বি ডান, ওয়ার্কড করা যায়। আপনি বলতে চাচ্ছেন যে পরিষ্কার করা হোক, লেট ইট বি ক্লিনড। কি পরিষ্কার করা হোক সেটা যদি আপনি উল্লেখ না করতে চান বা আপনি যদি না বলেন, তখন তো আপনি বাক্যটা কিভাবে করবেন? তখন ইট, ইট নিয়ে আসতে হবে। কারা কারা ব্যাপারটা বুঝছেন বলেন, একদম খাওয়াই দিচ্ছি। ক্লাস তো সবাই করায়, কিন্তু খাওয়াই দেয় কয়জনে বলেন? হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন বলছেন ইয়েস, বুঝছেন। সবাই বুঝছি, ব্যাপারটা বুঝছি, দেখি একটু কমেন্ট করুন তো। মোহাম্মদ আনোয়ার, হ্যাঁ। আচ্ছা, একইভাবে প্যাসিভে আমি যদি বলি রান্না করা হয়,
রান্না করা হয়, কি রান্না করা হয় সেটা তো আমি বলি নাই। আমি যদি বলি ভাত রান্না করা হয়, সেক্ষেত্রে আপনি বললেন যে রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়। আমি যদি শুধুমাত্র এটা বলতে চাই যে রান্না করা হয়, তখন কিভাবে লিখবেন? তখন অবশ্যই একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, ইট ইজ কুকড। তখন ইটের আবার মিনিংটা আপনি দেওয়ার দরকার নাই, জাস্ট মিনিংটা হলো এরকম যে রান্না করা হয়, ইটস কুকড, ইটস ওয়ার্ক। ঠিক আছে। ওকে, সো এখন থেকে একটা হচ্ছে আমাকে রান্না করতে দাও, লেট মি কুক। একটা হচ্ছে রান্না করা হোক, লেট ইট বি কুকড। তো একইভাবে আপনারা এই বাক্যগুলো বাসায় লিখবেন। আপনার আশেপাশে আপনি যেই কাজগুলো বলতে চাচ্ছেন, যে রুম পরিষ্কার করা হোক, রান্না করা হোক, গাড়ি পরিষ্কার করা হোক, কাপড় চোপড় পরিষ্কার করা হোক, মানে আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো আপনি বলতে থাকেন, মুখে মুখে বলতে থাকেন, অটো শিখা হয়ে যাবে, খাতায় লিখেন। ওকে, আসেন। তাহলে লেটের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। লেটের আমি অ্যাক্টিভও দেখাইছি, আর এটা কিন্তু লেটের প্যাসিভ ভার্সন। ঠিক আছে, এটা হচ্ছে লেটের প্যাসিভ ভার্সন। ক্লাস শেষে কোশ্চেন আছে। আপনারা হচ্ছে ক্লাস রিলেটেড কোশ্চেন, মানে যেদিন যে টপিকসে আলোচনা হচ্ছে সেটা না বুঝলে কোশ্চেন করবেন, সাথে সাথে করতে পারেন। কিংবা প্রিভিয়াস ক্লাসে যদি কোনো কিছু না বুঝেন, যে গত ক্লাসে যেটা হয়েছে বুঝেন নাই, তখন সেটাও ক্লাসে জিজ্ঞেস করে ফেলতে পারেন। আর হচ্ছে, আর এমনি যদি আপনার অন্য কোনো কথাবার্তা থাকে, সেক্ষেত্রে পার্সোনালি আমাকে টেক্সট করবেন, কিংবা আমাদের সাপোর্ট গ্রুপ আছে সেখানে টেক্সট করবেন। কারণ পার্সোনাল সমস্যাগুলো পার্সোনালি কিংবা হচ্ছে গ্রুপে। ঠিক আছে। ওকে, আসেন আমরা হচ্ছে এবার নেক্সটে যাই। তাহলে লেটের এই ব্যাপারটা গেল। এবার হচ্ছে লেটকে আমরা অ্যাজ এ ভার্ব হিসাবে ব্যবহার করব। ভার্ব, লেটের তিনটা ফর্ম কিন্তু সেম, লেট, লেট, লেট। বলেন লেট, লেট, লেট। লেট যখন আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন, তখন এটার মিনিংটা অন্যরকম হবে, তখন ইম্পারেটিভ হবে না। লেট যখন আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন, তখন সেটার মিনিং হবে অনুমতি দেওয়া। যেমন আমি যদি বলি আমি আমি আপনাকে অনুমতি দেই, আমি আপনাকে যেতে দেই, খেতে দেই, আমি আপনাকে কাজটি করতে দেই, মানে অনুমতি দেই, তাহলে আমি বললাম যে আই লেট ইউ, আই লেট ইউ, আমি তোমাকে অনুমতি দেই। কি করতে অনুমতি দেই? জাস্ট ভার্বের বেস ফর্ম বসাই দিবেন, আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক। আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক। বুঝতে পারছি? আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক অর্থাৎ কি হবে, যে আমি তোমাকে কাজটা করতে দেই। মানে আপনি কিন্তু কাজটা করতেছেন না, এটা পজিটিভ, কিন্তু আপনি কাজটা করতেছেন না, আপনি তাকে করার জন্য পারমিশন দিচ্ছেন। তার মানে কাজটা সে করবে, আপনি করতেছেন না, আপনি তাকে পারমিশন দিচ্ছেন, এই জন্য এটা পজিটিভ। আপনি নিজে করলে এটা অ্যাক্টিভ হয়ে যাইতো, নিজে করলে অ্যাক্টিভ। বুঝতে পারছি? এরপর আসেন, আপনি বললেন যে আমি তাকে, এবার এটাকে বিভিন্ন টেন্সে করা যাবে, কোনো সমস্যা নেই। আমি যদি বলি আমি তোমাকে যেতে দিব, মানে আমি তোমাকে যাওয়ার পারমিশন দিব, আমি কিন্তু যাচ্ছি না, আমি তাকে যাওয়ার পারমিশন দিচ্ছি। দিব মানে ফিউচার, তাহলে আই উইল, আই লেট ইউ, আই আই লেট ইউ, আমি তোমাকে অনুমতি দিব যাওয়ার। আই লেট ইউ গো, আই লেট ইউ গো, আই লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব।
এবার যদি আপনি কোথায় যেতে দিবেন সেটা উল্লেখ করেন, লেট ইউ গো টু দ্য পার্টি। আমি তোমাকে পার্টিতে যাওয়ার অনুমতি দিব। লেট ইউ গো, লেট ইউ গো হোম, আমি তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিব। এটা হচ্ছে ফিউচার। দিচ্ছি হলে আম লেটিং, দিয়েছি হলে আই হ্যাভ লেট, হি হইলে লেটের সাথে এস হবে লেটস। এটা একজন কমেন্ট করছেন, হি লেটস হার ইয়াঙ্গার ব্রাদার প্লে ক্রিকেট, আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ হইছে, অর্থাৎ সে তার ছোট ভাইকে কি করলেন, খেলার অনুমতি দেয়। এখানে দেয় জাস্ট ইনডেফিনিট দেয়, আর দিয়েছে হলে হি হ্যাজ লেট, দিবে হলে হি উইল লেট। ওকে, তো এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করেন, এগুলোর সাথে আমরা অনেকে অপরিচিত। আচ্ছা আমি একটা জরিপ করি, আপনারা দেখে আমাকে জানান তো, এই যে লেটের এই যে ব্যবহারগুলো এর আগে কারা কারা একদম ক্লিয়ার জানতেন, তারা লিখবেন ইয়েস, আর যারা আজকে নতুন শিখছেন তারা লিখবেন নো। মানে আগে জানতেন না। মোহাম্মদ আনোয়ার আগে জানতেন না, পালবন আগে জানতেন না, ওকে। হ্যাঁ, সাইফুল ইসলাম আগে জানতেন না, সাব্বির জানতেন না আগে, ওকে। হ্যাঁ, রুবিন আক্তার। তার মানে প্রায় 90% স্টুডেন্ট জানতো না, 10% আগে জানতো যাদের বেসিক ভালো। এখন প্রশ্ন হচ্ছে অল্প জানতো। আচ্ছা প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের একটা প্রশ্ন করি, এটা তো এই যে লেটের ব্যবহার আমরা মানে হচ্ছে 4-5 বাচ্চাদের পড়া, এটা ক্লাস 4-5 বাচ্চাদের পড়া, মানে এগুলো বাচ্চাদেরকে পড়ানো উচিত, কারণ এগুলো বাচ্চাদেরই পড়া, এগুলো আপনাদের পড়া না। এখন আপনাদের পড়ান মানে আপনাদেরকে শিখতে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে। এখানে যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে গ্রাজুয়েশন কমপ্লিট, কিছু কিছু আছেন হয়তো অনার্সে পড়তেছেন, তাহলে 10 থেকে 12 বছর পড়াশোনা করার পর এখন আমাদেরকে লেটের ব্যবহার শিখতে হচ্ছে। ব্যাপারটা কি দুঃখজনক না? বলেন, দুঃখজনক কি না বলেন? লেট, হ্যাঁ বুঝবে। আমি কে বলছি, আপনি করেছেন তো। ওকে, সো আসেন ব্যাপারটা একটু বড় হয়েছে। হুম, এই জন্য আমাদের আসলে বেসিকটা একটু দুর্বল, হ্যাঁ। তো এই জন্য আমি একটু সময় নিচ্ছি, সময় নিয়ে সামনের দিকে আগাচ্ছি। আপনাদের যেগুলো যেগুলো জানা দরকার ওগুলো ওগুলো আমি প্রথমে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং রিডিং রাইটিং নিয়ে এত টেনশন করার কিছু নাই। রাইটিং এর আপনি 4-5টা ক্লাস করার পর আপনি রাইটিং এ প্রো হয়ে যাবেন, ঠিক আছে। বাক্য বড় করার কৌশলগুলো শিখিয়ে দিব, ঠিক আছে, সবকিছু শিখিয়ে দিব। বাক্য বড় করার জন্য দুইটাই টেকনিক, 2-3টা ক্লাস করবেন দেখবেন যে এনাফ। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ শিখিয়ে দিব, আর এটা হচ্ছে প্রি মডিফাই পোস্ট মডিফাই। 2-3টা ক্লাস করলে দেখবেন রাইটিং শেষ। বুঝতে পারছি, তো ওগুলো নিয়ে তো টেনশন করার কিছু নাই। আপনি রাইটিং এ সারা জীবন যা শিখছেন, ঠিক আছে, সেটা আপনি 1-2টা ক্লাসে শিখে যাবেন। আমরা সাধারণত রাইটিং এ ওই যে বাক্য বড় করতে পারি না, অর্থাৎ জাস্ট ওই আমাদের ছোটবেলা যেগুলো আই ইট রাইস এই টাইপের বাক্য লিখতে পারি, এটা আর বড় করতে পারি না। এটা বড় করতে হইলে কি কি লাগবে ওগুলা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। আচ্ছা ওকে, আসেন আমরা পরবর্তীতে আসবো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওগুলো আমরা ক্লাসেই শিখবো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা যে কত বিশাল একটা বিষয় আপনি কখনো ইমাজিনও করেন না। আপনাদের হয়তো একাডেমিক অ্যাডমিশন বিসিএস তারপরে ভার্সিটিতে জানি না অ্যাডভার্বিয়াল ফ্রেজ করাইছে কিনা। এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে গঠন হয় জিজ্ঞেস করে দেবে ম্যাক্সিমাম স্টুডেন্ট, বিষয়টা ক্লিয়ার না, ঠিক আছে।
জাস্ট অ্যাডভার্বটা কয়েকজনে জানেন, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারটা জানেন না। বাক্য বড় করার খেলাটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে মূল খেলা। এরপরে বাক্যকে আরেকটু কমপ্লেক্স করার জন্য যেটা লাগবে প্রি মডিফাই, পোস্ট মডিফাই, শেষ। একটা সিম্পল সেন্টেন্স পুরো এক পৃষ্ঠা লিখা যায়, মানে এক পৃষ্ঠা লিখবেন, সিম্পল সেন্টেন্স শেষ হবে না। এরপর আসেন, আমরা হচ্ছে লেটের ব্যবহারটা শিখতেছিলাম, এখানে প্রায় আমরা শেষের দিকে আছি। একটু মনোযোগ দিই এখন, সবাই কমেন্ট টমেন্ট করা বাদ দেন, ক্লাসের দিকে মনোযোগ দেন। তো লেটের ক্ষেত্রে তার মানে আমরা কখন ব্যবহার করতেছি লেটটা? কাউকে পারমিশন দেওয়ার জন্য, যখন অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করবেন, কাউকে কোনো একটা কাজ করার পারমিশন দেওয়ার জন্য আপনি ব্যবহার করবেন। যেমন আমি বললাম যে হি উইল লেট মি কুক রাইস, অর্থাৎ সে আমাকে রান্না করার পারমিশন দিবে, সে আমাকে রান্না করার অনুমতি দিবে, ফিউচার এটা। ওকে, তো লেটকে আপনি এনি টেন্সে রূপান্তর করতে পারবেন, ওই হ্যাভ মেক এর মতো। তবে এখানে সেন্সটা হচ্ছে লেট কখন ব্যবহার করব? কাউকে পারমিশন দেওয়ার জন্য, হয় আপনাকে কেউ পারমিশন দিবে কিংবা আপনি কাউকে পারমিশন দিবেন, এটাই। যেমন আমি যদি বলি যে আই ওয়ন্ট লেট হিম গো হোম, অর্থাৎ আমি তাকে বাড়ি যেতে দিব না, তার মানে আমি তাকে বাড়ি যেতে পারমিশন দিব না, এটা হচ্ছে লেট। এবার লেটের একটু অ্যাডভান্স আপনি প্যারাফ্রেজিং করে লেখার জন্য আপনি লিখতে পারেন, সেটা হচ্ছে লেটের পরিবর্তে আপনি পারমিট অথবা অ্যালাউ ব্যবহার করতে পারেন, সেম মিনিং দিবে। পারমিট আর অ্যালাউ মানেও পারমিশন দেওয়া, তবে জাস্ট একটু স্লাইট একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। পার্থক্যটা দেখেন, আই উইল অ্যালাউ ইউ আগে ছিল আই উইল লেট ইউ, এখন হচ্ছে আই উইল অ্যালাউ ইউ, আগে ছিল কুক রাইস, এখন হচ্ছে টু কুক রাইস। জাস্ট টুটা লাগছে, এটাই, জাস্ট টুটা লাগছে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে আগের বাক্য আর এখন বাক্যের মধ্যে পার্থক্য কি? এটা যদি এখানে লিখতাম, তাহলে আমি তোমাকে রান্না করার অনুমতি দিব, আপনি লেট দিয়ে লিখলে আই লেট, ফিউচার হলে উইল দিবেন, I'll let you cook, কি রান্না করা সেটা উল্লেখ করতে পারেন। I'll let you cook rice, আমি তোমাকে রান্না করার অনুমতি দিব। তো সেটা আপনি লেট ব্যবহার না করে যদি অ্যালাউ অথবা পারমিট ব্যবহার করতে চান করতে পারেন। I'll allow you to cook rice, to cook rice, জাস্ট এটাই পার্থক্য। সবাই বুঝছি কিনা বলেন, একটু কমেন্ট করেন বুঝছি কিনা, লেটের ব্যাপারটা সবাই বুঝছি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটের মতো অনেকটা, সেন্সটা ডিফারেন্ট আর কি। গেটের ক্ষেত্রে যেমন টু লাগে, লেট এবং পারমিটের ক্ষেত্রে টু লাগে, মানে ইনফিনিটিভটা লাগে। তো এখন এটা আপনি মনে রাখবেন কিভাবে? প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, এগুলো মুখস্থ করে কখনোই মনে থাকবে না, একটু লিখতে হবে, বলতে হবে। আর সর্বশেষ একটা আছে হেল্প, এটা আসলে এটা শেখার মতো কিছুই না, আমি জাস্ট ধরাই দিচ্ছি। হেল্প মানে আমি যদি বলি আমি তোমাকে কাজটা করতে সাহায্য করব, আচ্ছা আপনি সাহায্য করবেন মানে আপনি কিন্তু কাজটা করতেছেন না, তাকে তাকে করার জন্য সাহায্য করবেন, তো প্রকৃতপক্ষে কাজটা কিন্তু সে করবে, আপনি জাস্ট হেল্প করতেছেন, এই জন্য এটার পজিটিভ ধরা হয় ওই সেন্সে। একটা কাজ হচ্ছে আপনি নিজে করবেন, তাহলে সেটা অ্যাক্টিভ, মানে পজিটিভের মধ্যে পড়ে না। আর আরেকটা কাজ হচ্ছে আপনি অন্যকে হেল্প করবেন, মানে নিজে কাজটা করবেন না, আরেকজনকে করার জন্য হেল্প করবেন। যেমন ধরেন আমি যদি বলি আমি তোমাকে কাজটা করার জন্য হেল্প করব, আই উইল হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক, আই উইল হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক। আর আমি যদি বলি আমি নিজেই কাজটা করব, তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ, আমি নিজেই কাজটা করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজটা করার জন্য হেল্প করব, আই উইল হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক। এখন এখানে আপনি ভার্বের বেস ফর্মও বসাইতে পারেন, টুও বসাইতে পারেন, আপনার ইচ্ছা, এখানে কোনো মানে ধরা বান্ধা নেই, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করবেন। আপনি যদি বলেন যে না আমি এখানে টু ব্যবহার করব না, জাস্ট আপনি ভার্বের বেস ফর্ম বসাই দিলে হবে, আই উইল হেল্প ইউ ডু দ্য ওয়ার্ক। ওকে, এখানে আসলে কোনো ঝামেলা নাই।
আচ্ছা, 1 নাম্বার এবং 2 নাম্বার বাক্যের মধ্যে আপনারা আমাকে বলবেন যে, আমি একটু টেস্ট নিচ্ছি, জাস্ট কমেন্ট করবেন। 1 নাম্বার এবং 2 নাম্বার বাক্যের মধ্যে কোনটা সঠিক, 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যের মধ্যে কোনটা সঠিক। যাক, সঠিকটা জানাবেন, ভুলটা জানানো দরকার নাই। 1 নাম্বার এবং 2 নাম্বার বাক্যের মধ্যে কোনটা সঠিক, মানে স্ট্রাকচারগত, আপনি যে এতক্ষণ স্ট্রাকচার গুলো শিখেছেন দেখেছেন, সেখান থেকে আপনি ধরতে পারেন কিনা, সঠিকগুলা বলেন। অনেকে 1 বলতেছেন, অনেকে 2 বলতেছেন, ওকে, একসাথে বলেন। ধরেন যদি 1 আর 3 সঠিক হয় তাহলে 1,3 লিখেন, আর যদি 2 আর 4 সঠিক হয় তাহলে 2,4 লিখেন। তো একজন লিখছেন অল কারেক্ট, মাশাল্লাহ, একজন কিন্তু অল কারেক্ট। আরিফ বিন, ওকে, 1 2 3 লিখছেন, 1 4, আচ্ছা লিখেন, আমি দেখতেছি। অল, দীপ বলছেন অল। হ্যাঁ, আচ্ছা, আনিকা বলছেন 2 এবং 4, ওকে, দেখতেছি আমি। সালাম বলছেন অল রাইট, অল, অল, আচ্ছা। সবাই চেষ্টা করেন, সবাই বুঝে বুঝে আনসার করার চেষ্টা করেন। আমাদের পজিটিভ ভার্ব শেষ, জাস্ট একটু টেস্ট নিচ্ছি আপনাদের যে এতক্ষণ যে ক্লাসে বক বকাইলাম, আপনি কি আসলে বুঝছেন কিনা। 2 3, আচ্ছা, এবার আমরা একটু ব্যাখ্যা করি। স্ট্রাকচারগত দিক থেকে, স্ট্রাকচারগত দিক থেকে 4টা বাক্যই সঠিক, এখানে আপনি ভুল পাবেন না। গেটের ক্ষেত্রে ইনফিনিটিভ হয়, টু আছে। তো হ্যাভ এর পরে সাবজেক্ট উল্লেখ থাকলে ভার্ব হয়, ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে, স্ট্রাকচারগত ঠিক আছে। গেটের পরে বি3 আছে, হ্যাভ এর পরে এখানে যেহেতু সরাসরি অবজেক্ট উল্লেখ আছে, বি3 আছে। স্ট্রাকচারগত দিক থেকে কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে সেন্সগত দিক থেকে। মিনিংও সবগুলোর সেম, মিনিংও সবগুলোর সেম, বাট প্রথম থেকে যে আমি একটা জিনিস চিল্লাইতেছি সেটা হচ্ছে সেন্স। সেটা হচ্ছে হ্যাভ এবং গেটের মধ্যে মূল পার্থক্য কি বলেন? মিনিং সেম, স্ট্রাকচারও কাছাকাছি, মূল পার্থক্য হচ্ছে সেন্স। হ্যাভ হচ্ছে আপনি বিনিময়ের মাধ্যমে যদি কোনো কাজ করান তখন হচ্ছে হ্যাভ। গেট হচ্ছে আপনি সমঝোতার মাধ্যমে বলছেন, জাস্ট করে দিল, গেট। এবার কিন্তু আমি অ্যান্সার বলে দিছি, দেখি এবার কমেন্ট করেন কোনটা কোনটা সঠিক। যারা সবগুলো বলছেন, যারা উল্টাপাল্টা অ্যান্সার দিছেন, তারা এবার কমেন্ট করেন, দেখি পারেন কিনা। পারবো না, এরপরে বলতেছেন 1 আর 3, বুঝে শুনে বলতেছেন, দেখে শুনে বলেন। আরেকজন বলতেছে 1 আর 4, দেখছো পোলা পাইন, আমি আগেই 2 3 দিছি। আপনি আগেই 2 3 দিছেন, হইছে। আচ্ছা, আর জন্য 3 4। আচ্ছা, আপনারা যে অ্যান্সার গুলো দিচ্ছেন, আমার প্রশ্ন বুঝছেন কিনা আমি সেটাই একটু কনফিউশনে আছি এখন। কয়েকজন এমন অ্যান্সার দিচ্ছেন, আমি কনফিউশন আছি আপনি প্রশ্ন বুঝতেছেন কিনা। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 2 এবং 4, 2 এবং 4। কেন? কারণ আমরা হচ্ছে বিনিময়ের মাধ্যমেই চুল কাটাই। নাফিত আমাদেরকে ফ্রিতে কেটে দেয় না, ফ্রিতে কেটে দেয়, ফ্রিতে কেটে দেয় না। এই জন্য 2 নাম্বার এবং 4 নাম্বারটা হচ্ছে সঠিক, 2 এবং 4। আমি নাফিদকে দিয়ে চুল কাটাই, আর একটা হচ্ছে আমি আমার চুল কাটাই, 2 এবং 4। এই দুইটা স্ট্রাকচারগত সঠিক, কিন্তু এটা বলা যাবে না, লিখাও যাবে না। কেন? কারণ এখানে কোনো বিনিময় দেখতে পাচ্ছি না।
তবে যদি এমনটা হয় বাসায় আপনি ছোট ভাইয়ের চুল কাটাই দিলেন, সেটা অন্য হিসাব, সেখানে কোনো বিনিময় নেই। এখানে একটা ট্রিক শিখাচ্ছি, একাডেমিক অ্যাডমিশনে কোশ্চেন আছে। ট্রিকটা হচ্ছে, আপনি যদি কজেটিভ ভার্ব সবগুলো খেয়াল করেন, একটার ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে গেট। গেটের শেষে টি আছে, টি মানে টু, মানে ইনফিনিটিভ। এটা আপনি মনে রাখার জন্য বলছি জাস্ট, যদিও প্র্যাকটিস করে শিখতে হবে। ঠিক আছে, মনে রাখার জন্য জাস্ট একটা ট্রিক্স বললাম। আর বাকি দেখেছি হেল্পের ক্ষেত্রে আপনি ইনফিনিটিভ চাইলে বসাইতে পারেন, না চাইলেও সমস্যা নাই। আরেকটা হচ্ছে লেটের ক্ষেত্রে যদি অ্যালাউ অথবা পারমিট বসান, তখন টু দিতে হবে। এটাই, আর কিছু না। ওকে, সবাই এবার আমাকে এই এই প্রশ্নের অ্যান্সারটা সবাই কমেন্ট করে জানাবেন। আওয়ার টিচার মেক্স আস ভেরি হার্ড টু ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্কিং, ওয়ার্ক। ABCD, সঠিক অ্যান্সার কোনটা হবে দ্রুত কমেন্ট করেন। এই দেখেন, একজনে বলছেন ওয়ান। হলো পাইন, বুঝে বলে না না বুঝে বলে? আচ্ছা, আপনারা যে ক্লাসে জয়েন করেন, আপনারা কি ভাবেন যে, ধরেন ক্লাসে কারা জয়েন করেছেন, আপনি ক্লাসে কতক্ষণ ছিলেন, এগুলো আমি মনিটরিং করি কিনা, আপনারা কি এটা ভাবেন? আপনি ক্লাসে কতক্ষণ ছিলেন সেটা কিন্তু আমি জানি, কে ঢুকে বের হয়ে গেছে সেটাও আমি জানি। আজকে একটা রিপোর্ট দিব আপনাদেরকে। কারণ আজকে ক্লাসে কারা জয়েন করেছেন, ক্লাসে কতক্ষণ ছিলেন, কতক্ষণে জয়েন করেছেন, বুঝতে পারছি। পুরো রিপোর্ট আমার কাছে আছে, কারা ফার্স্ট ক্লাস ছিল, কারা প্রত্যেকটা ক্লাসে জয়েন করতেছে সেটা। আচ্ছা আসেন। সো এই যে ব্যাপারটা, আওয়ার টিচার মেক্স আস, মানে শিক্ষক আপনাকে যে কাজ করার জন্য একটু জোর দিছে আর কি, জাস্ট হালকা। এখানে অ্যান্সার হচ্ছে বি। কারণ টু ওয়ার্ক তো হবে না, টুটা হয় গেটের সাথে, আর ওয়ার্কিং তো এখানে হচ্ছেই না, বারবার বেস ফর্ম হবে, ওয়ার্ক B3, দরকার নেই। তো 2 নাম্বারটাও পারবেন, 2 নাম্বারটাও পারবেন, সেম ক্যাটাগরির কোশ্চেন, লেট দিয়ে। বাট আমরা চাচ্ছি যে আপনি আপনারা 3 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করেন। মাই মাদার ড্যাশ বাই আ ফটোগ্রাফার, অ্যান্সার কোনটা হবে? এই হচ্ছে হ্যাড টেকেন হার ফটো, বি হ্যাড হার ফটো টেকেন, হার ফটো ওয়াজ টেকেন, টুক হার ফটো। তিনের অ্যান্সার কি হবে? ABCD কোনটা হবে? কে বলছেন বি, কে বলছেন ডি? ওকে, একজন বলছেন মাই মাদার টুক হার ফটো বাই আ ফটোগ্রাফার। আচ্ছা, কারো কাছে বি, কারো কাছে ডি। ওকে, একজন বলছে এই এবং ডি। আচ্ছা, খুব অ্যাডভান্স, খাতি জানা। ওকে, আমরা একটু ব্যাখ্যা করে দিচ্ছি ব্যাপারটা, একটা একটা করে ব্যাখ্যা করব। আপনি যদি এখানে এই নাম্বার অপশনটা এখানে বসান, এই নাম্বার অপশনটা এটা, এটারে যদি আপনি এই জায়গায় বসান, তাহলে মাই মাদার, আমার মা, হ্যাড টেকেন, হ্যাড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, রাইট? মানে হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম, টেকেন মানে ফার্স্ট পারফেক্ট। তার মানে এটা অ্যাক্টিভ সেন্টেন্স, তার মানে আমার মা নিজেই
তার ছবি তুলেছিল। এরপর আবার তাহলে বাই ফটোগ্রাফার দেওয়াটা হচ্ছে অযৌক্তিক, কারণ এটা অ্যাক্টিভ। আপনি হ্যাড টেকেন দিলে অ্যাক্টিভ, মানে আপনার মা বা আমার মা নিজেই নিজের ছবি তুলছে। তাহলে এরপর আবার বাই ফটোগ্রাফি কেন দিলাম, বাই ফটোগ্রাফার কেন দিলাম? তার মানে এটা সঠিক অ্যান্সার না। এবার আসেন, যদি আমরা সি নাম্বার অপশনটা বসাই এই জায়গায়, সি নাম্বার অপশনটা বসাই, তাহলে মাই মাদার হার ফটো, এটা আসলে হবে না, কখনোই হবে না। মাই মাদার হার ফটো এরকম বাক্য আপনি কখনোই বলেন বলেন? তাহলে তো দুইটা সাবজেক্ট এক জায়গায় বসলো, মাই মাদারও সাবজেক্ট, হার ফটো সাবজেক্ট, কেমন হইলো? ওয়াজ টেকেন প্যাসিভ, ওয়াজ টেকেন বাই আ ফটোগ্রাফার। হ্যাঁ, এই যে একজন বলছেন ডোন্ট মেক সেন্স, তাহলে কোনো সেন্স নাই। মাই মাদার হার ফটো এরকম বাক্যের কোনো কি নাই, সেন্স নাই। ওকে, তাহলে সি নাম্বার অপশনটা নিতে পারছি না। এবার যদি আমরা ডি নাম্বার অপশনটা, অনেকে সঠিক বলছেন, ডি নাম্বারটারে যদি আমরা মাঝখানে বসাই তাহলে সেন্সটা কেমন হচ্ছে? মাই মাদার টুক হার ফটো, তার মানে আমার মা নিজেই তার ছবি তুলেছিল বাই আ ফটোগ্রাফার। এটার তো কোনো সেন্স নাই। নিজেই যদি তুলেন নিজের ছবি, তাহলে ফটোগ্রাফারের কি দরকার? তার মানে ব্যাপারটা এমন হইলো, আমার মা ফটোগ্রাফারের মাধ্যমে নিজের ছবি নিজেই তুলছেন। বুঝতে পারছি? তাহলে এটারও কোনো সেন্স দিচ্ছে না। আপনি কিছু বলতে চাচ্ছেন বলেন, আপনি মিউট করে দিছি। ইন্টারন্যাশনাল স্পোর্টস ক্লাব, কি নাম দিলেন এটা? নিজের নাম দিবেন, ঠিক আছে? অদ্ভুত নামগুলো দেওয়ার দরকার নাই। ক্লাস ইন্টারন্যাশনাল স্পোর্টস ক্লাব, নিজের নামটা দিবেন। আচ্ছা, তাহলে এটাও হচ্ছে না, ওই যে এই নাম্বার অপশনের মতো। তাহলে এবার আসেন আমাদের মূল ভি, ভিটারে যদি আমরা এখানে বসাই, এবার দেখেন মাই মাদার হ্যাড হার ফটো টেকেন, অর্থাৎ বাইরে ফটোগ্রাফার, এটা আমরা ধরেন আপাতত নাই, পরে উল্লেখ করতেছি। এতটুকু হচ্ছে পজিটিভ বার, অর্থাৎ হ্যাড হার ফটো টেকেন, অর্থাৎ আমার মা তার ছবি তুলাইছিলেন, নিজে তুলেন নাই, অন্যকে দিয়ে তুলাইছেন। আমার মা নিজে তুলেন নাই, অন্যকে দিয়ে তুলাইছেন। কাকে দিয়ে তুলাইছেন সেটা তিনি বাই দিয়ে উল্লেখ করেছেন, বাই আ ফটোগ্রাফ। আমার মা ফটোগ্রাফারের দ্বারা নিজের ছবি তুলাইছিলেন। অর্থাৎ এখানে, এটা একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, আমি ওখান থেকে নিচ্ছি এটা। কিন্তু এটারে আসলে এইভাবে লিখা যাইতো যেটা আমরা শিখছি, অর্থাৎ মাই মাদার হ্যাড আ ফটোগ্রাফার টেক হার ফটো, এইভাবে লিখা যাইতো। অর্থাৎ এইখানে কাকে দিয়ে কাজটা করাইছেন সেটা তিনি আগে উল্লেখ করেছেন, মাই মাদার হ্যাড আ ফটোগ্রাফার টেক হার ফটো। ওই যে আমরা শিখছিলাম যে রহিম, রহিমের জায়গায় ফটোগ্রাফার বসছে, এটাই তো পার্থক্য। মাই মাদার হ্যাড আ ফটোগ্রাফার টেক হার ফটো, আমার মা কি করেছেন, ফটোগ্রাফারের দ্বারা তার ছবি তুলাইছিলেন। অতীত, তো এটারই ঘুরাই লিখলো। সাবজেক্টটা প্রথমে হাইট রাখছে, মানে কাকে দিয়ে করাইছে সেটা, মাই মাদার হ্যাড হার ফটো টেকেন বাই আ ফটোগ্রাফ। বুঝতে পারছি? তো আপনি যদি ঘুরাই লিখতে চান এভাবেও লিখতে পারেন, নিজে লিখার সময় এভাবে লিখবেন না, নিজে লিখার সময় এইভাবে লিখবেন। এটা জাস্ট একটা পরীক্ষায় প্রশ্ন আসছে হিসাবে, তারা পরীক্ষার প্রশ্ন তো হয় আপনাকে আটকানোর জন্য, তাই না? অ্যাডমিশন বা বিসিএস টাইপের কোশ্চেন গুলা আপনাকে আটকানোর জন্যই হয়। কিন্তু আপনি যখন লিখবেন তখন আপনি এটা চুজ করবেন। টেকেনটা কেন হয়েছে? কারণ আপনি যে অবজেক্টরে প্রথমে বসাইছেন, ওই যে মনে আছে, এই যে যদি আপনি সাবজেক্ট উল্লেখ করতে না চান তাহলে আই হ্যাভ মাই ওয়ার্ক ডান, তাহলে মাই মাদার এখানে। বুঝতে পারছি? সেন্সটা বুঝছেন? আর ফটোগ্রাফারের মাধ্যমে আপনি ছবি তুললে তো বিনিময় লাগবে, তাই না? টাকা পয়সা লাগবে, সে তো আপনাকে ফ্রিতে উঠাই দিবে না, বা আপনি জোর করে তার ছবি তুলতে পারবেন না, টাকা পয়সা লাগবে। এই জন্য হ্যাভ বার ব্যবহার হয়েছে, পজিটিভ হিসাবে এই জন্য হ্যাভ ব্যবহার হয়েছে, ঠিক আছে?
তো এই ছিল আজকের পজিটিভ ভার্বের এই টু জেড। আশা করি এরপরে পজিটিভ ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম হবে না। পিডিএফ পেয়ে যাবেন, রেকর্ড পেয়ে যাবেন। ওকে। আর আজকে আর আর সময় নেই। কারো কোনো কোশ্চেন থাকলে বাকিটা আপনারা হচ্ছে সাপোর্ট গ্রুপ আছে সেখানে জানাবেন। ওকে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে।